আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জব ওয়ারিয়র্স চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয় জানেন যে খুব দ্রুতই ইনশাআল্লাহ প্রাইমারি সার্কুলার আসবে, আর এই সার্কুলারে বিভিন্ন সূত্র মতে 10,000 থেকে প্রায় 50,000-এর মতো শিক্ষক নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ কেউ বলতেছে 10,000, অনেকে বলতেছে 50,000। তো আসলে এত না হলেও আশা করা যাচ্ছে যদি খুব বেশি হলে 30,000 এবং একদম কম হলেও 15,000 ইনশাআল্লাহ শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তো যেহেতু এবছর কোটা নাই, তাই সকলের জন্য একটা ভালো সুযোগ। তার জন্য আপনাদের প্রচুর পড়াশোনা করতে হবে। পড়াশোনা ছাড়া আসলে চাকরি হবে না। আপনি আন্দাজে দাগায়ে চাকরি পরীক্ষায় পাশ করে আসবেন, এটা আসলে সম্ভব না। তো আমি আজ প্রাইমারির শিক্ষক নিয়োগের জন্য একটা সাজেশন তৈরি করেছি, আর শুধুমাত্র বাংলা ব্যাকরণের উপর সাজেশনটা দেওয়া হবে। এই টপিকগুলো পড়লে ইনশাল্লাহ আপনার আর কোনো কিছু বাকি থাকবে না। তো সেই টপিক থেকে, এবং শুধু টপিক না, আমি টপিকের থেকে কি কি গুরুত্বপূর্ণ আইটেম সেগুলো চেষ্টা করবো একটু বই থেকে দেখিয়ে দেওয়ার। তো শুরু করা যাক। তাহলে আমাদের প্রথমে যেটা, সেটা হচ্ছে আমরা টপিকগুলো আগে একবার দেখে নিই। বাংলা ভাষা ও ব্যাকরণ, এখানে আমি 3 স্টার দিয়েছি, অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এরপরে ধ্বনি ও বর্ণ, এখানেও 3 স্টার দিয়েছি। নত্যবিধান সত্যবিধান, এটা আসলে বানানের ভিতর চলে যায়, তবে আসলে নত্যবিধান সত্যবিধান থেকে খুব একটা প্রশ্ন আসে না, তারপরও দেখা যাচ্ছে কোনো কোনো পরীক্ষায় 2-1টা দিয়ে দিতে পারে। তাছাড়া এটা যেহেতু বানানের ভিতর চলে যায় এবং বানান খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এরপরে আছে সন্ধি, সমাস, শব্দ ভাণ্ডার, এগুলো একদম 7 স্টার, মানে এখান থেকে প্রশ্ন সাধারণত মিস যায় না। শব্দ ভাণ্ডার মানে যে দেশি শব্দ, বিদেশি শব্দ, তৎসম শব্দ, তৎসম, কোনটা কোন দেশীয়, এগুলা। সন্ধি সমাসীরা তো আপনারা জানেন, প্রকৃতি ও প্রত্যয় নির্ণয়, এখানে 3 স্টার। পদ প্রকরণ, এখান থেকে প্রশ্ন আসবে। বাক্য, বানান, উপসর্গ, অনুসর্গ, সমার্থক শব্দ বা প্রতিশব্দ যেটা আছে, অর্থাৎ শব্দ অর্থ। সমার্থক শব্দ নামে একটা টপিক আছে, আবার প্রতিশব্দ নামে একটা টপিক আছে। দুটো আসলে আমার কাছে একই রকম মনে হয়, এই জন্য আমি দুটাকে একসাথে রাখছি। বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, বিরাম চিহ্ন থেকে কিছুটা কম আসে প্রশ্ন। লিঙ্গ পরিবর্তন থেকেও মাঝে মাঝে প্রশ্ন আসে, মাঝে মাঝে আসে না, এটা মিস যায়। পারিভাষিক শব্দ আছে, পারিভাষিক শব্দ থেকে ভালোই প্রশ্ন আসে, বিভিন্ন টাইমে প্রশ্ন খুব ভালো আসছে রিসেন্ট টাইমে। তো আমরা সেই টপিকগুলো নিয়ে আলোচনা করি। প্রথমেই বাংলা ভাষা ও ব্যাকরণ। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে বাংলা ভাষা ও ব্যাকরণে আসলে যে যে টপিকগুলো আছে, যে ব্যাকরণের যে মৌলিক বিষয়গুলো, ভাষার মৌলিক বিষয়, এইগুলা থেকে প্রশ্ন আসবে। এছাড়া বাংলা ভাষার ইতিহাস নিয়ে প্রশ্ন আসবে, যে ভাষার যে উৎপত্তি, এইগুলা কোন ভাষা থেকে এসেছে, বাংলা ভাষা কোন কোন ভাষার মাধ্যমে এসেছে। এছাড়া বিভিন্ন ব্যক্তিবর্গের যে অবদান, সেখানেও এটা আছে। আচ্ছা, এরপরে সাধু ভাষা চলিত ভাষা থেকে কিছুটা অনেক প্রশ্নে অনেক সময় হয়ে থাকে। সাধু ভাষা চলিত ভাষা সাধারণত সহজ টপিক, তবে এর বৈশিষ্ট্যগুলো একটু দেখে রাখতে হবে, অনেক সময় একটু মিক্স হয়ে যায়। এছাড়া বিভিন্ন আঞ্চলিক ভাষা যেগুলো আছে, সেগুলো একটু দেখতে হবে, যে বাঙালি উপভাষা এটা কোন কোন অঞ্চলে ছিল। এটাই বেশি ইম্পর্টেন্ট, যে বাঙালি উপভাষাটা কোন কোন অঞ্চল, বাংলাদেশের মধ্য দক্ষিণাঞ্চল, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, তারপরে যে বরেন্দ্রী, এগুলো একটু মানে অর্থাৎ যে উপভাষাগুলো, এগুলো ইম্পর্টেন্ট আছে। তারপরে যে বাংলা লিপি, বাংলা লিপি কোন লিপি থেকে এসেছে, বাংলা বর্ণমালা কোথা থেকে এসেছে, বাংলা অক্ষরের যে ইতিহাস, সেই ইতিহাসটা আমাদের জানতে হবে। এই যে বাংলা ভাষার যে ব্যাকরণ, বাংলা ভাষার ব্যাকরণ, প্রথম ব্যাকরণ কোনটা, বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ কোনটা, এটা নিয়ে একটা ভিডিও আমার আছে, চ্যানেলে অবশ্যই দেখবেন। এটা একটা কনফিউজিং প্রশ্ন। এরপরে খুবই গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণের যে আলোচ্য বিষয়, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম, অর্থতত্ত্ব, এইগুলো খুবই ইম্পর্টেন্ট, যে কোনটা কোন তত্ত্বের অংশ, এইগুলো অবশ্যই 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 পড়তে হবে। এরপরে যে বাংলা ব্যাকরণের যে বিভিন্ন গ্রন্থগুলো আছে, এগুলো পড়তে হবে। এই যে এখানে দেওয়া আছে যে কোনটা কোন টপিকের ভিতর পড়ে, ধ্বনিতত্ত্বে কোনটা, অর্থতত্ত্বে কোনটা, শব্দতত্ত্বে কোনটা, এগুলো অবশ্যই ভালো করে দেখতে হবে। এখান থেকে প্রশ্ন আসে, এটা শুধু প্রাইমারি না, সকল পরীক্ষায় এখান থেকে 1 মার্ক যেন একদম কমন ব্যাপার থাকবে, এরকম একটা ব্যাপার আপনারা দেখবেন খেয়াল করে যারা পরীক্ষা দিচ্ছেন। এরপরে যে কোনটা উপাদান, কোনটা উপকরণ, এই ব্যাপারটা একটু ভালো করে খেয়াল করবেন। আমি একটু খুব ক্লোজ করে ধরছি, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। শব্দ বা ধ্বনির উপাদান, উপকরণ বা বর্ণ, বাক্য, এগুলার
একটা ঘোষণা, আমি জব সলিউশনের একটা ব্যাচ চালু করেছি। সেখানে ক্র্যাক জব সলিউশনের বই থেকে আপনাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং সেই পিডিএফ থেকে আপনাদের পরীক্ষা নেওয়া হবে। এখান থেকে আমার কোর্সটা করলে ইনশাল্লাহ প্রায় 20,000-এর উপরে প্রশ্ন আপনারা মুখস্থ করতে পারবেন। প্রতি সোমবার রাত্রে আপনাদের গুগল ফর্মে পরীক্ষা নেওয়া হবে। প্রতি সপ্তাহের পড়া দেওয়া থাকবে, সেই পড়া আপনারা কভার করবেন। ইনশাল্লাহ 1 সপ্তাহ পরে আপনাদের পরীক্ষা নেওয়া হবে। তো এভাবেই আমরা দেখা যাচ্ছে আগামী 4 থেকে 5 মাস এর ভিতরে আমরা পুরো জব সলিউশনটা কভার করতে পারবো। আর 4 থেকে 5 মাসে যদি কভার করতে পারি ইনশাল্লাহ আমাদের 20,000 প্লাস প্রশ্ন মুখস্থ হয়ে যাবে যদি আপনারা পড়েন। আমি তো আমার দায়িত্ব পালন করব, আপনারা পড়বেন। আমাদের কোর্স ফি 190 টাকা। আজ থেকে আমাদের পরীক্ষা চালু হয়ে গিয়েছে। যদি আপনারা অ্যাড হতে চান তাহলে আপনাদের জন্য আলাদা একটা ব্যাচ আমি চালু করব। তো আজ থেকে আমাদের প্রথম ব্যাচের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। অলরেডি আমাদের পরীক্ষা চলতেছে, আমি লিঙ্ক দিয়ে রাখছি। তো এই ছিল। আরও বিস্তারিত জানতে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার ফেসবুক আইডি দিয়ে রাখবো, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, এরপরে আসি আমরা ধ্বনি থেকে বাকযন্ত্রের যে সঙ্গে যে ধ্বনির যে একটা সম্পর্ক আছে, যে কোনটা সরাসরি বাকযন্ত্র কোনটি, যে না, যেমন বলছে যে এখানে একটা প্রশ্ন আছে, বর্ণের সাথে কোন ইন্দ্রিয় সরাসরি সম্পর্ক আছে, চোখ, কান, নাক, জিভ, এরকম আর কি। যাই হোক, এটা অতটা ইম্পর্টেন্ট না। এরপরে যে ধ্বনি এবং বর্ণ, এখানে যে গুলা আছে, যে বাংলা বর্ণমালা কোথা থেকে উৎপত্তি হয়, অর্থাৎ ওটা গেল, ওটা তো আগে বলে আসছে। এরপরে মাত্রা, যেটা অর্ধমাত্রা, পূর্ণমাত্রা এবং মাত্রাহীন, এইগুলো অবশ্যই পড়তে হবে। এরপরে সর্বর্ণের যে সংক্ষিপ্ত রূপ, আচ্ছা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি কয়টা, যৌগিক স্বরধ্বনি কয়টা, বা মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টা, এগুলো অবশ্যই পড়তে হবে। আর একটা যে উচ্চারণ স্থান অনুযায়ী স্বরধ্বনির অবস্থান কি কি আছে সেগুলো পড়তে হবে আমাদের। এছাড়া আরও আছে যেটা এই যে ঘোষ ধ্বনি, এবং খুবই ইম্পর্টেন্ট ঘোষ এবং অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসে, বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা, এরপরে যুক্তবর্ণ থেকে প্রশ্ন আসে, যে কোনটা যুক্তবর্ণ ভাঙা, এটা খুবই আপনারা সহজ একটা টপিক, আপনারা পারবেন। তবে আরেকটা জিনিস হচ্ছে স্বচ্ছ যুক্তবর্ণ কোনটি এবং অস্বচ্ছ যুক্তবর্ণ কোনটি, এগুলো একটু দেখবেন। উচ্চারণ থেকে কিন্তু বিভিন্ন সময় প্রশ্ন আসতে পারে এবং এটা ইম্পর্টেন্ট একটা টপিকই বলা যায়। উচ্চারণ থেকে প্রশ্নগুলো দেখবেন। ওকে, এবার খুবই আরও একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন যেগুলো আছে, যে মধ্যস্বরাগম, অন্তঃস্বরাগম, বিপ্রকর্ষ, অপিনিহিতি, ধ্বনি বিচ্যুতি, সমীভবন, এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এখান থেকে থাকবে, 1 মার্ক একদম কমন। আচ্ছা, বলছি নত্যবিধান সত্যবিধান থেকে খুব একটা প্রশ্ন আসে না, তারপরে দেখে রাখবেন। এই যে এটা হচ্ছে ছন্দটা আছে, চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেণুবিনা, কঙ্কন, কণিকা, কল্যাণ, শানিত, মণি, স্থানগুণ, পূর্ণভেণী, এটা একটু মুখস্থ রাখবেন, যে এগুলো হচ্ছে স্বভাবতই মূর্ধন্য বসে। এরপরে বানানগুলো একটু খেয়াল রাখবেন, কারণ বানানের ভিতরে এগুলো চলে আসে। আচ্ছা, সন্ধি থেকে আসলে বলার মতো কিছু নাই, যে কোথা থেকে আসবে সবই ইম্পর্টেন্ট। তবে অবশ্যই বিগত থেকে পড়লে খুব ভালো হবে, বিগত পড়বেন। সমাসেরও সেটা বিগত পড়বেন, সমাস থেকেও বিগত পড়লে ইনশাল্লাহ কভার হয়ে যাবে। এরপরে আমরা আসি শব্দ ভাণ্ডারে মৌলিক শব্দ, সাধিত শব্দ, এখান থেকে প্রশ্ন থাকবে। এরপরে যে তৎসম শব্দ, অর্থ তৎসম শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ, এগুলো থেকে হিউজ পরিমাণ প্রশ্ন থাকে। কোনটা কোন ভাষার শব্দ, কোনটা কোন দেশীয়, এগুলো অবশ্যই একদম মুখস্থ থাকবে, কারণ কোন বা যে কোনটা আসে কোনো ঠিক ঠিকানা নাই। এরপরে যে মিশ্র শব্দ যেটা আছে, এখান থেকে প্রশ্ন আসে কোন কোন শব্দের মিলনে এটা হয়েছে, যেমন চৌহদ্দি, হেডপণ্ডিত, ইংরেজি এবং তৎসম। আচ্ছা, মৌলিক শব্দ, সাধিত শব্দ যেটা বললাম। এরপরে আসি অর্থগত দিক থেকে যৌগিক, রূঢ়, যোগ, রূঢ় শব্দ, এখান থেকে প্রশ্ন আসবে।
আসলে টপিক যা বলেছি সব জায়গা থেকে যে প্রশ্ন আসবে সেটা কিন্তু না, কারণ সব জায়গা থেকে প্রশ্ন আসতে গেলে শুধু বাংলা থেকেই প্রশ্ন দিতে হয়, দেখা যাচ্ছে 100, এত প্রশ্ন তো আসলে দেওয়া পসিবল না। আচ্ছা, লিঙ্গ পরিবর্তন বা নারীবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ, এগুলো যেগুলো নিত্য স্ত্রীবাচক, নিত্য পুরুষবাচক বা যেগুলো একটু বানান নিয়ে আছে, এগুলো একটু পড়ে রাখবেন। এরপরে আমরা আসি উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, এগুলো একদম মুখস্থ থাকবে। কোনটা কি একদম মুখস্থ থাকবে। খাঁটি বাংলা উপসর্গ 21টি, তৎসম উপসর্গ 20টি। এই 21টি এবং 20টি 41টি যেন কোথাও কোনো জায়গায় ভুল না হয়। এবং এখান থেকে প্রশ্ন আসে যে সাপোজ এই যে আকাঠা কোন উপসর্গের মিলনে হয়েছে, খাঁটি বাংলা নাকি তৎসম? এখানে কিন্তু উপসর্গ আপনারা জিজ্ঞাসা করবে না, বলবে কোন উপসর্গের মিলনের ফলে হয়েছে, এখানে কোন উপসর্গ আছে বা কয়টি উপসর্গ আছে, একটা বড় একটা শব্দ দিয়ে বললো কয়টি উপসর্গ আছে। এবং আর একটা যেটা হয় সেটা হচ্ছে কোন অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন অকেজ, এটা নিন্দিত অর্থে। তো এরকম এগুলো উপসর্গ থেকে এভাবে পড়বেন। আর বিদেশি উপসর্গ আছে অল্প পরিমাণে, আমখাস, গারলা, আরবি, ফুল হাফ হেড সাব ইংরেজি, আর ফার্সি আছে কয়টা, এগুলা কয়েকবার দেখলে হয়ে যাবে, এটা খুব কঠিন কিছু না। 4টা উপসর্গ আশুবিনী, এই 4টা হচ্ছে আপনার খাঁটি বাংলা এবং সংস্কৃত তৎসম দুই জায়গায় আছে আর কি। আর অনুসর্গ যেগুলো, অনুসর্গ কয়টা মুখস্থ রাখতে হবে। একটু অনুসর্গ কঠিন না, অনুসর্গ একদম সহজ, একবার দেখলে পারবেন। অনুসর্গের জন্য আলাদা করে আসলে ওইভাবে দরকার পড়বে না, একবার দেখলেই পারবেন। আচ্ছা, এরপরে আসি প্রত্যয় ইম্পর্ট্যান্ট একটা টপিক, তবে আসলে প্রত্যয় পড়ে মনে রাখাটা কিছুটা হলেও কষ্টকর, এভাবে রোল দিয়ে মনে রাখা কিছুটা কষ্টকর। আপনারা এখান থেকে বিগত পড়ার চেষ্টা করবেন, আর বই থেকে পড়লে উদাহরণগুলো পড়বেন, আর অবশ্যই বিগত পড়বেন, বিগত পড়লে ইনশাল্লাহ এখান থেকে কভার হয়ে যাবে আপনাদের। আচ্ছা, এরপরে আমাদের থাকলো পদ হচ্ছে আপনার কোনটা কোন পদ, বিশেষ্য পদ, সর্বনাম পদ, বিশেষ্য পদ, অব্যয় এবং বিশেষ্যের যে বিভিন্ন প্রকার আছে, বিশেষণের বিভিন্ন প্রকার আছে, এইগুলো জেনে রাখতে হবে। বাক্যের ক্ষেত্রে হচ্ছে বাক্যের যে প্রকার, সরল, জটিল, যৌগিক, এইগুলা প্রশ্ন দিয়ে বলে যে সরাসরি যে এটা কোন ধরনের বাক্য। এবছরও একটা প্রশ্ন আসছিল বোধহয় প্রথম অথবা দ্বিতীয় ধাপে, এবং অনেক সময় বাক্য পরিবর্তন হইতে থাকতে পারে, এগুলো একটু দেখে রাখবেন। এবং বাক্যে যে 3টা গুণ আছে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এই 3টা গুণ সম্পর্কে অবশ্যই ভালো ধারণা থাকতে হবে। বানান আসলে মুখস্থ করা এবং প্র্যাকটিস করা ছাড়া কোনো বিকল্প নাই, বিগত থেকে অথবা বইয়ের উদাহরণ থেকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, কারণ এর রস্যিকার, দীর্ঘিকার, হ্রস্বকার, দীর্ঘকার এসবে ভুল যায়। সমার্থক শব্দ, প্রতিশব্দ, এগুলা বই থেকে প্রচুর পরিমাণে পড়তে হবে। আর যদি প্রচুর পড়তে নাও পারেন তা অন্তত বিগত পড়বেন, ইনশাল্লাহ কভার হয়ে যাবে। বিপরীত শব্দ এক কথায় প্রকাশ, সেটাও একই কথা, বিগত পড়বেন। বাগধারাও তাই, বিগত পড়বেন। জব সলিউশন থেকে পড়লে ইনশাল্লাহ কভার হয়ে যাবে, আসলে এর বাইরে আর কিছু সেরকম নাই। বিরাম চিহ্ন থেকে খুব বেশি প্রশ্ন আসে না, তবে বিরাম চিহ্ন যেটা জেনে রাখবেন যে কোন চিহ্নতে কত সময় থামতে হয়, কোন চিহ্নতে কত সময় থামতে হয়, এই ব্যাপারটা একটু জেনে রাখবেন, তাহলে ইনশাল্লাহ কভার হয়ে যাবে। আর পারিভাষিক শব্দ অর্থাৎ ইংরেজি শব্দের যে বাংলা অর্থ, এটা অনুবাদও বলতে পারেন বা পারিভাষিক শব্দ, এটা বিগত পড়া, এটা অনেক সময় দেখা যাচ্ছে না কমন নাও আসতে পারে, অনেক সময় কঠিন একটা শব্দ দিতে পারে, তবে বিগত পড়বেন, কমন আসলে ভালো, না আসলে এটা নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নাই। তো এই ছিল আমাদের সাজেশন। আমরা আরও একবার দেখি, কোনোটা বোধহয় আমি মিস করি নাই। সন্ধি সমাস বলছি বিগত থেকে পড়তে, খুবই ইম্পর্ট্যান্ট টপিক, তবে আমি সমাসের জন্য আলাদা একটা ক্লাস নিব, সেখানে ইনশাল্লাহ পুরোপুরি সমাসটা বোঝাই দেওয়ার চেষ্টা করব। সমাস খুবই সহজ একটা টপিক, অনেকে ভয় পায় সমাস নিয়ে। এরপরে আমরা ইনশাল্লাহ ইংরেজি নিয়ে একটা ইংরেজির একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব, ম্যাথের আমি চেষ্টা করব, সব সাবজেক্টগুলো নিয়ে আলাদা আলাদা একটা করে সাজেশন ইনশাল্লাহ আমি দিব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।